সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? অনলাইন ফেসবুক ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ইনস্ট্রাক্টর নন টেক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। আমি তোমাদের আজকে ফিজিক্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্বে ফিজিক্স 2 বিষয়ের উপর ক্লাস নেব। তোমরা ধৈর্য সহকারে শুনবে যাতে তোমাদের কিছুটা উপকার আসে। আজকে আমরা যে চ্যাপ্টারের উপর কথা বলবো তা হলো আর্দ্রতা। আর্দ্রতা নিয়ে আমরা কথা বলবো। এই চ্যাপ্টার আমরা যা যা শিখবো তা হচ্ছে আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ, আর্দ্রতা, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক, বাষ্পচাপ, বায়ুচাপের মধ্যে সম্পর্ক, ভিজা বাল্ব তাপমাত্রা ও শুষ্ক বাল্ব তাপমাত্রা, ভিজা ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের সাহায্যে আর্দ্রতা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখবো। হাইগ্রোমিটার সম্পর্কিত কিছু পদের বর্ণনা দেব, তাছাড়া কিছু গাণিতিক সমস্যাবলীর সমাধান করব। প্রমাণ আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ। আমরা জানি সমুদ্র পৃষ্ঠে যে তাপমাত্রার প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয়, সমুদ্র পৃষ্ঠে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় অথবা পানি জমে বরফে পরিণত হয়, সেই তাপমাত্রাটাকে প্রমাণ তাপমাত্রা বলা হয়ে থাকে। সমুদ্র পৃষ্ঠে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাটাকেই বলা হবে প্রমাণ তাপমাত্রা বলা হবে। সেলসিয়াস স্কেলে এটি 0 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেলে এটা 273 ডিগ্রি কেলভিন হবে, 273 কেলভিন। কি বললাম? সমুদ্র পৃষ্ঠের যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় অথবা পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে বলা হবে প্রমাণ তাপমাত্রা বলা হবে। আদর্শ বা প্রমাণ চাপ 45 ডিগ্রি অক্ষাংশে সাধারণত 0 ডিগ্রি বা 273 কেলভিন তাপমাত্রাকে প্রমাণ বা আদর্শ তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলীয় চাপ 760 মিলিমিটার চাপকে প্রমাণ চাপ ধরা হয়ে থাকে। প্রমাণ বা আদর্শ অবস্থায় এক মূল গ্যাসের আয়তন হলো 22.4 ঘনমিটার, এটা আমরা জানি। আর প্রমাণ চাপ হলো 760 মিলিমিটার, দ্যাট মিন্স 0.76 মিটার পারদ স্তম্ভের চাপ। সেটা কোনটা? প্রমাণ চাপ সমান হলো 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ, দ্যাট মিন 0.76 মিটার পারস্তম্ভের চাপ, অথবা এটা পারস্তম্ভের চাপ সমান কত হবে? পারদের P H রো জি। আমরা এর আগে দেখেছিলাম P H রো জি। এইচটা হলো পারস্তম্ভের উচ্চতা, রোটা হলো পারদের ঘনত্ব, আর জিটা হলো অভিকর্ষ ত্বরণ। এইচটা উচ্চতা কত? 0.76 মিটার, আর পারদের ঘনত্ব হলো 13,596 কেজি মিটার কিউব, আর অভিকর্ষ ত্বরণের মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা গুণ করলে পাওয়া যাবে 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। এটাকে সমান সমান প্যাসকেল বলা হবে। এটাই হলো আমাদের আদর্শ চাপ। প্রমাণ তাপমাত্রা হলো সমুদ্র পৃষ্ঠে যে তাপমাত্রায় বরফ জমে পানিতে গলে পানিতে পরিণত হয় অথবা পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রা। আর হলো আদর্শ চাপ হলো এক বায়ুমণ্ডলীয় চাপ, দ্যাট মিন্স 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। সেটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কত? 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। এটাকে সংক্ষেপে প্যাসকেল বলা হয়। কেন প্যাসকেল বলা হয়? বিজ্ঞানী প্যাসকেল এটাকে আবিষ্কার করছেন, এটাকে প্যাসকেল বলা হয় থাকে। এরপরে খেয়াল করো আর্দ্রতা বা পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আর্দ্রতা আমরা জানি বায়ুমণ্ডলের সর্বদা কিছু না কিছু জলীয় বাষ্প বিদ্যমান থাকে, সেটা আমরা জানি। বায়ুমণ্ডলে কিছু না কিছু জলীয় বাষ্প বিদ্যমান থাকে। বাষ্পায়ন প্রক্রিয়ায় খাল, বিল, পুকুর, নদী, সমুদ্র প্রভৃতি হতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে পানি বাষ্প হয়ে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। প্রতি কেজি বা 1 কেজি শুষ্ক বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের ভরটাকে আর্দ্রতা বলা হয়। দ্যাট মিন্স বাতাসের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, দ্যাট মিন্স পানি থাকে, বাষ্প আকারে থাকে, সেটাকে তার আর্দ্রতা বলা হয়ে থাকে। দ্যাট মিন্স প্রতি কেজি বা 1 কেজি শুষ্ক বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের ভরটাকে আর্দ্রতা বলা হয়। একে সাধারণত গেইন পার কেজি। তো
তো ড্রাই এয়ার পার কেজি এককে প্রকাশ করা হয়। একে আবার স্পেসিফিক হিউমিডিটি বা বলা হয়ে থাকে। স্পেসিফিক হিউমিডিটি বা স্পেসিফিক হিউমিডিটি সমান সমান গেইন বাই ড্রাই এয়ার ইন কেজি। গেইন বাই ড্রাই এয়ার ইন কেজি। পরমার্দ্রতা কাকে বলে? কোন সময়ে কোন স্থানের একক আয়তনে বাতাসে যে পরিমাণ প্রকৃত জলীয় বাষ্প থাকে তাকে ওই বাতাসের পরমার্দ্রতা বলা হয়ে থাকে। কোন এক সময়ে কোন স্থানে একক আয়তনের বাতাসে প্রকৃতপক্ষে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে সেটাকে তার পরমার্দ্রতা বলা হয়। পরমার্দ্রতাকে এসআই এককে কেজি পার ঘনমিটার অথবা গ্রাম পার ঘনমিটার দ্বারা প্রকাশ করা হয়। কোন সময়ে কোন স্থানে একক আয়তনের জলীয় বাতাসে যে পরিমাণ প্রকৃত জলীয় বাষ্প থাকে তাকে ওই তার পরমার্দ্রতা বলা হয় থাকে। আপেক্ষিক আর্দ্রতা কোন নির্দিষ্ট উষ্ণতায় পরীক্ষাধীন বায়ুতে জলীয় বাষ্পের আংশিক চাপ এবং ওই একই উষ্ণতায় সেই স্থানকে বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় যে জলীয় বাষ্পের আংশিক যে চাপ হবে তাদের যে অনুপাত সেই অনুপাতটাকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। দ্যাট মিনস বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার যে চাপ হবে আর বায়ুকে সম্পৃক্ত করতে হলে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তা যদি থাকতো তাহলে ওই অবস্থায় যে চাপটা দিত তাদের যে অনুপাত সেটাকেই আপেক্ষিক আর্দ্রতা বলা হয়ে থাকে, যে রিলেটিভ হিউমিডিটি বলা হয়ে থাকে। এটাকে আমরা শতকরা হারে এটাকে প্রকাশ করা যায় কিভাবে আমরা খেয়াল করি একটু। যে শতকরা হারে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সমীকরণ হলো বায়ুর তাপমাত্রা নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ওই বায়ু তাপমাত্রায় উক্ত আয়নের আয়তনে বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের যে ভর হবে তাদের আয়তনটাকে বলা হয়ে থাকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয় থাকে। সাধারণ তাপমাত্রা টি ডিগ্রি এবং আয়তন বি হলে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বি আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর বাই টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বি আয়তনের ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর তাকে আপেক্ষিক আর্দ্রতা। আবার স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরটা হলো বাষ্প চাপের অনুপাতিক হবে, সমানুপাতিক হবে। আবার আমরা জানি স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরটা হবে তার বাষ্প চাপের সমানুপাতিক। দ্যাট মিনস বায়ুতে যে জলীয় বাষ্প থাকলে পরে যে বাষ্পতে চাপটা দিবে সেই জলীয় বাষ্পের ভরটা এবং চাপটা হবে তাদের সমানুপাতিক হবে। দ্যাট মিনস জলীয় বাষ্পের ভরটা বাড়লে পরে জলীয় বাষ্পের পরিমাণটা বাড়লে বাষ্প চাপের পরিমাণ বাড়বে, জলীয় বাষ্পের পরিমাণ কমলে পরে বাষ্প চাপের পরিমাণটাও কমে যাবে। সেই হিসাবে আমরা বাষ্প চাপ জলীয় বাষ্পের চাপের সাথে যদি আমরা তুলনা করি তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বি আয়তনের বায়ুতে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বি আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ বাই টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বি আয়তনের ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ তাদের যে অনুপাতটা সেটাকেই আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। আবার যে কোনো তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনে বায়ু উপস্থিত জলীয় বাষ্পের চাপ সমান সমান শিশিরাঙ্কে উক্ত বায়ু সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান। সেই হিসাবে আমরা এখানে আপেক্ষিক আর্দ্রতা বলতে পারি পরীক্ষাধীন বায়ুর জলীয় বাষ্পের আংশিক চাপ বা সেই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপের যে অনুপাত সেদেরকে এবং এটাকে 100 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, আমরা কি পাইলাম? আপেক্ষিক আর্দ্রতা পাইলাম পরীক্ষাধীন বায়ুতে জলীয় বাষ্পের আংশিক চাপ বাই সেই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। দ্যাট মিন্স শিশিরাঙ্কে উক্ত বায়ু জলীয় বাষ্পের চাপের যে অনুপাত হবে সেটাই তাকে 100 দ্বারা আবার গুণ করলে পরে কি হবে শতকরা হারে কি পাওয়া যাবে? আপেক্ষিক আর্দ্রতা পাওয়া যাবে। শিশিরাঙ্ক কাকে বলে আমরা একটু খেয়াল করি। শিশিরাঙ্ক যে উষ্ণতায় যে তাপমাত্রায় বায়ু তার মধ্যে অবস্থিত জলীয় বাষ্প তারা সম্পৃক্ত হয়ে যায় অথবা যে উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির কণায় পরিণত হয় ওই উষ্ণতাকে বা ওই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলা হয় থাকে। অনেকে মনে করে থাকেন যে শিশিরাঙ্ক বলতে হয় শিশির জমা, আসলে তা নয়। শিশিরাঙ্ক জমা হওয়া কে শিশিরাঙ্ক বলা যাবে না। যে তাপমাত্রায় শিশির জমা হবে দ্যাট মিনস যে তাপমাত্রায় শিশির জমা হয়, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হইয়া শিশির জমা হবে সেই তাপমাত্রাটাকেই শিশিরাঙ্ক বলা হবে। যে উষ্ণতায় বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় অথবা যে উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির কণায় পরিণত হয় ওই উষ্ণতাকেই শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বলা হয়ে থাকে। অন্যভাবে বলা যায় যে তাপমাত্রা বাতাসে জলীয়
কণা শিশির কণায় পরিণত হয় তাকে শিশিরাঙ্ক বলা হয়। শিশিরাঙ্ক বাতাসে অবস্থিত জলীয় বাষ্পের প্রকৃত আংশিক চাপের অনুসারে সম্পৃক্ত তার তাপমাত্রা সমান হবে। এরপরে খেয়াল করো বাষ্পচাপ এবং বায়ুচাপ কাকে বলে। বাষ্পচাপ এবং বায়ুচাপ। প্রথমে আমরা বায়ুচাপটা খেয়াল করি। আমরা জানি বাতাসের ওজন, বায়ুর ওজন আছে এবং এই ওজনের কারণে ভূপৃষ্ঠে একটা চাপ প্রয়োগ করে থাকে। বায়ুর ওজন আছে, এই বায়ুর ওজনের কারণেই ভূপৃষ্ঠে একটি চাপ প্রদান করে থাকে। বাতাসের চাপকে বায়ুমণ্ডলের চাপ বলা হয়। বাতাসের এই চাপটাকেই কি বলা হয়ে থাকে? বাতাসের এই চাপকে বায়ুমণ্ডলের চাপ। যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়, যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের এই চাপ নির্ণয় করা হয় তাকেই ব্যারোমিটার বলা হয়। যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের এই চাপ নির্ণয় করা হয় তাকে ব্যারোমিটার বলা হয়ে থাকে। ভাই আমি ক্লাস নিতেছি, পরে কথা বলবো, ক্লাস নিতেছি, ঠিক আছে? যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তাকে ব্যারোমিটার বলে। সমুদ্র পৃষ্ঠদেশে বায়ুমণ্ডলের গড় চাপ প্রতি সেন্টিমিটারে সমান সমান 1.03 কেজি, যা পানির উপরে 10 মিটার, পারদের উপরে 76 সেন্টিমিটার সমতুল্য হবে। ঠিক আছে? আর বাষ্পচাপ হলো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্প তরল সাম্য অবস্থায় কোনো তরলের উপস্থিতি বাষ্প তরলের পৃষ্ঠে এবং পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে থাকে ওই তাপমাত্রায় ওইটাকে তরলের বায়ু চাপ বলা হয়ে থাকে। অর্থাৎ সাম্য অবস্থা তরলের উপস্থিতি বাষ্প যে চাপ দেয় সেটাকে তরলের বাষ্পচাপ বলা হয়। তরল বাষ্প সাম্য অবস্থায় একটি পাত্রের মধ্যে বাষ্প রাখলে পরে সাম্য অবস্থায় বাষ্প যে চাপ প্রয়োগ করবে সেই চাপটাকেই বলা হবে তার বাষ্পচাপ বলা হয়ে থাকে। এখন আমরা বায়ুচাপ এবং বাষ্পচাপের মধ্যে সম্পর্ক স্থাপন করব। আমরা জানি পৃথিবীর খাল বিল পুকুর নদী সমুদ্র প্রভৃতি হতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে পানি বাষ্প হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। আমরা যে রোদের মধ্যে কাপড় শুকা দিলে কিছুক্ষণ পরে কাপড় শুকিয়ে যায়, তার মানে এখান থেকে কাপড়ের পানি শুকিয়ে যাওয়া মানে কি, এখানে যে কাপড়ের মধ্যে যে পানি থাকে সেই পানিটা বায়ুমণ্ডলের সাথে মিশে যায়। মেঘ বৃষ্টি কুয়াশা শিশির প্রভৃতি নৈসর্গিক ঘটনা হতে প্রমাণিত হয় যে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে। এই জলীয় বাষ্প বায়ুর চেয়ে হালকা হয়। আমরা জানি বায়ুমণ্ডল চাপ দেয়, বায়ু চাপের মধ্যে শুষ্ক বায়ুর চাপ আছে, জলীয় বাষ্পের চাপ আছে। বায়ুমণ্ডলের চাপের মধ্যে শুষ্ক বায়ুর চাপও আছে, কি আছে বায়ুমণ্ডলের চাপের মধ্যে, বায়ুর চাপের মধ্যে কি আছে, শুষ্ক বায়ুর চাপ আছে এবং জলীয় বাষ্পের চাপও রয়েছে। আমরা ধরে নেই কোন এক সময়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা হলো টি ডিগ্রি, ক্যাপিটাল টি, কেলভিন স্কেল আমরা ধরে নিয়েছি সবগুলাই কেলভিন তাপমাত্রা। কোন এক সময়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা হলো টি ডিগ্রি, ওই সময়ে বায়ুমণ্ডলের চাপ হলো পি। এই পি চাপের মধ্যে কি আছে, শুষ্ক বায়ুর চাপও আছে, জলীয় বাষ্পের চাপও আছে। এটা তো শুষ্ক বায়ুর চাপও আছে, জলীয় বাষ্পের চাপও আছে, দুটো মিলে বায়ুমণ্ডলের চাপটা হলো পি। আর ওই সময় বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের চাপের মধ্যে জলীয় বাষ্পের চাপ হলো এফ, স্মল এফ। আর ওই সময় শুধু বায়ুর চাপে পির মধ্যে জলীয় বাষ্পের চাপ এবং বায়ু চাপ দুটোই আছে, এখানে জলীয় বাষ্পের চাপটাকে যদি আমরা এফ ধরি আর ওই সময় শুধু বায়ুর চাপটা যদি পি এ ধরে নিলাম, ঠিক আছে, ওই সময় বায়ুর ঘনত্ব আমরা কি ধরলাম, রো এ ধরে নিয়ে এলাম। ঠিক আছে, কি পেলাম আমরা, কোন সময় বায়ুমণ্ডলের তাপমাত্রা টি, ওই সময় বায়ুমণ্ডলের চাপ হলো পি। বায়ুমণ্ডলের চাপের মধ্যে কি আছে, শুষ্ক বায়ুর চাপ, দেখবেন শুধু বায়ুর চাপ আছে এবং জলীয় বাষ্পের চাপ আছে। শুধু বায়ুর চাপটা সমান পি এ ধরেছি, আর শুধু বায়ুর চাপটা পি এ, আর হলো জলীয় বাষ্পের চাপটা হলো এফ আমরা ধরে নিয়েছি। এখন খেয়াল করো ডাল্টনের চাপ সূত্র অনুসারে, আংশিক চাপ সূত্র অনুসারে আমরা জানি এই বায়ুমণ্ডলের চাপটা কি হবে, পি ইজ ইকুয়াল টু শুধু বায়ুর চাপ প্লাস হলো জলীয় বাষ্পের চাপ। দ্যাট মিন্স শুধু বায়ুর চাপটা কত হবে, বায়ুমণ্ডলের চাপ, শুষ্ক বায়ুর চাপ সমান বায়ুমণ্ডলের চাপ মাইনাস হলো জলীয় বাষ্পের চাপ, বিয়োগ করলে পরে বায়ুমণ্ডলের চাপটা, বায়ুর চাপটা পাওয়া, শুধু বায়ুর চাপ পাওয়া যাবে। আবার গ্যাসের আদর্শ সমীকরণ থেকে আমরা জানি বল চার্জ গ্যাস গেলশকের সূত্র অনুসারে, সমন্বয় সূত্র থেকে আমরা জানি কি পি এ বাই রো এ টি ইকুয়াল টু পি নট বাই রো নট টি নট। এখানে পি নটটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, টি তাপমাত্রা আমরা পি পেয়েছিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শুধু বায়ুর চাপ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলো বায়ুর ঘনত্ব, আর টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
কেলভিন স্কেলের তাপমাত্রা, এটাকে 273 বলা যেতে পারে। যেহেতু আমরা জানি P1/ρ1 T1 = P2/ρ2 T2, এই সূত্র অনুসারে আমরা এটা লিখেছি সমন্বয় করে। আমরা দেখেছি Pa/ρAT, দ্যাট মিন্স এটা হলো T তাপমাত্রায় বায়ুর চাপ, জলীয় বাষ্পের চাপ এবং তাপমাত্রা, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুর চাপ, বায়ুর ঘনত্ব এবং তাপমাত্রা, সেটা আমরা ধরে নিয়েছি, এই সূত্র অনুসারে আমরা লিখলাম। তাহলে P এর পরিবর্তে এই P এর পরিবর্তে আমরা P-F লিখেছি। এই P এর পরিবর্তে এই P-F আমরা লিখেছি। তাহলে আমরা লিখলাম, এরপর আমরা কি আর গুণ করে দিই, P-F সমান PAT আর P0 এখানে লিখেছি, ρ0 T0 এখানে রয়ে গেছে। ঠিক আছে, P-F এটাকে যদি আমরা সমন্বয় করি তাহলে এখান থেকে কি লেখা যাবে, P সমান P এই -Fটাকে আমরা এই পাশে দিয়ে দেই, আর এইটুকুকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসব, P-ρAT/ρ0 T0 P0 = F। তাহলে এখানে এই F সমান লিখতে পারি কত, P-ρAT/ρ0 T0 P0 পাওয়া যাবে। এইটাই হলো আমাদের জলীয় বাষ্পের চাপ এবং বায়ুমণ্ডলের চাপের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ দিয়ে এটা পড়বে। ভিজা বাল্ব তাপমাত্রা এবং শুষ্ক বাল্ব তাপমাত্রা। ড্রাই, ভিজা মানে ড্রাই, ড্রাই মানে কি, যদি যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা নির্ণয় করা হয় সেটাকে থার্মোমিটার বলে। আমরা জানি যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় সেটাকেই থার্মোমিটার বলা হয়ে থাকে। থার্মোমিটারের মধ্যে কি থাকে, একটা বাল্ব থাকে, সেই বাল্বটা যদি শুষ্ক অবস্থায় থাকে তাহলে ওই থার্মোমিটার যে তাপমাত্রা পাঠ দিবে সেই তাপমাত্রাটাকেই ড্রাই বাল্ব তাপমাত্রা বলা হবে বা শুষ্ক বাল্ব। সাধারণ থার্মোমিটারের যে তাপমাত্রা পাওয়া যায় তাকেই ড্রাই বা শুষ্ক বাল্ব তাপমাত্রা বলা হবে। শুষ্ক বা ড্রাই বাল্ব তাপমাত্রাকে থার্মোমিটার দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। দেখো, থার্মোমিটার বাল্বটা যদি শুষ্ক অবস্থায় থাকে তাহলে তাপমাত্রা, যে তাপমাত্রা পাঠটা পাওয়া যাবে সেটাকে ড্রাই বাল্ব তাপমাত্রা বলা হবে। ভিজা মানে ওয়েট, যদি থার্মোমিটার বাল্ব যদি ভিজা কাপড় দিয়ে জড়ানো অবস্থায় থাকে, যদি ভিজা কাপড় দিয়ে জড়ানো অবস্থায় থাকে, অথবা এটাকে 270 মিটার পার মিনিট বেগে ঘোরানো হয়, 270 মিটার পার মিনিট, প্রতি মিটার 270 মিটার বেগে যদি বাতাসে ঘোরানো হয় তাহলে যে মান পাওয়া যাবে সেটাই হলো ওয়েট বাল্ব বা ভেজা বাল্ব তাপমাত্রা বলা হয়। জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থায় বাতাসে যে তাপমাত্রা পাঠ হলো সেটা হলো ওয়েট বাল্ব তাপমাত্রা। বাতাসের জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থায় থাকলে পরে যে তাপমাত্রা পাওয়া যাবে সেটাই হলো ভিজা বা ওয়েট বাল্ব তাপমাত্রা বলা হয়। স্বাভাবিক বাতাসের তাপমাত্রা অপেক্ষা বায়ুমণ্ডল, স্বাভাবিক বাতাসের তাপমাত্রা অপেক্ষা এর তাপমাত্রা সবসময় কম থাকবে। সাইক্রোমিটার দ্বারা বাতাসের শুষ্ক এবং ভিজা বাল্ব আর্দ্রতা পরিমাপ করা হয়। সাইক্রোমিটারে দুটি মিটার থাকে, একটি ভিজা কাপড় বিহীন শুষ্ক থার্মোমিটার, অন্যটি ভিজা কাপড় জড়ানো ভিজা বা ওয়েট থার্মোমিটার। এটাকে ওয়েট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। দ্যাট মিন্স এক কথায় বলতে পারি আমরা যে থার্মোমিটার যদি শুষ্ক, বাল্বটা যদি শুষ্ক অবস্থায় থাকে তাহলে যে তাপমাত্রা পাঠ পাওয়া যাবে, আর থার্মোমিটার ভিজা অবস্থায় থাকলে যে তাপমাত্রা পাঠ পাওয়া যাবে তা শুষ্ক অবস্থাতে কি হবে, কম হবে। কারণ থার্মোমিটার বাল্বটি যদি ভিজা অবস্থায়, শুষ্ক অবস্থায় থাকলে বলে যে তাপমাত্রার পাঠটা পাওয়া যাবে সেটা হবে আমার ড্রাই বাল্ব তাপমাত্রা, আর থার্মোমিটারের বাল্ব যদি ভিজা অবস্থায় থাকে তাহলে যে তাপমাত্রা পাঠটা পাওয়া যাবে সেটাকে বলা হবে ওয়েট বা ভিজা বাল্ব তাপমাত্রা পাওয়া যাবে। সাধারণত শুষ্ক বাল্ব তাপমাত্রাটা কি হবে, বেশি হবে, আর ভিজা বাল্ব তাপমাত্রাটা কম হবে। এখন আমরা যে জিনিসটা করব, সিক্ত আমরা এখন যে কাজটা করব, ভিজা বাল্ব, সিক্ত ও শুষ্ক, দ্যাট মিন্স ভিজা ও আর্দ্র বাল্ব তাপমাত্রা আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। প্রথমে এই জন্য আর্দ্রতা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যন্ত্রের বর্ণনাটা দিতে হবে। এই আছে আমাদের যন্ত্রটা। এই যন্ত্রে একই রকম দুটি পারদ থার্মোমিটার, যেখানে একটা থার্মোমিটার একটা থার্মোমিটার, দুটা পারদ থার্মোমিটার এখানে ব্যবহার করা হয়েছে। এই যন্ত্রে একই রকমের দুটি পারদ থার্মোমিটার আছে যেগুলো পাশাপাশি উলম্বভাবে একটি কাঠের ফ্রেমের সাথে লাগানো আছে। এই দুটা পারদ থার্মোমিটার এটি কাঠের ফ্রেমের সাথে উলম্বভাবে লাগানো আছে। এটা থার্মোমিটার বায়ুমণ্ডলের তাপমাত্রা। এই থার্মোমিটারটা কি হবে, এটাকে তো আমরা এ কল্পনা করি, এটা হলো কি হবে, এটাকে আমরা এ থার্মোমিটার কল্পনা করলাম, এ ধরে নিলাম। এটা সবসময় কি শুষ্ক থার্মোমিটার বাল্বটা শুষ্ক অবস্থায় থাকবে, সেই কারণে কি হবে, এটা শুষ্ক বাল্ব তাপমাত্রা বলা
থার্মোমিটার বলা হবে। আর দ্বিতীয়টিও এই অন্যটির বাল্বে মসলিনের বা লিলেনের পলতে জড়ানো থাকে। এখানে একটা খেয়াল করো, লিলেনের থার্মোমিটারকে আমরা বি বলি, আমরা যদি আমরা বি কল্পনা করি তাহলে কি হবে, এটা ধরে নিলাম এ শুষ্ক আর হলো বিটা হলো ভিজা। এই থার্মোমিটারের সাথে লিলেনের পলতে জড়ানো থাকে। এই পলতে একটি নির্দিষ্ট পাত্রে রেখে পানির মধ্যে ডুবানো অবস্থায় থাকে। এটা পানির মধ্যে ডুবানো থাকে। পানি মসলিন বা লিলেন বেয়ে উপরে উঠে থার্মোমিটারের বাল্বটাকে সবসময় ভিজা রাখে। তাহলে এই যে এ বাল্ব যেটা এ থার্মোমিটার যেটা পাওয়া যাবে, এই বাল্বটা শুষ্ক অবস্থায় আছে, এই জন্য একে ড্রাই বাল্ব থার্মোমিটার বলা হবে। আর বি থার্মোমিটার বাল্বটা ভিজা থাকবে, এটাকে বলা হবে ওয়েট বা ভিজা বাল্ব থার্মোমিটার বলা হবে। ঠিক আছে। মসলিন বা লিলেন, মসলিন বা লিলেন থেকে পানি বাষ্পীয়িত হয়, ফলে সিক্ত বাল্ব থার্মোমিটার শুষ্ক বাল্ব থার্মোমিটার চেয়ে কম তাপমাত্রা নির্দেশ করে। আর্দ্রতা কম হলে এই দুই তাপমাত্রার পার্থক্যটা বেশি হবে। অপরপক্ষে আর্দ্রতা বেশি হলে তাপমাত্রার পার্থক্যটা কম হবে। দ্যাট মিন্স কি হবে, আর্দ্রতা কম হলে এই দুই তাপমাত্রার পার্থক্য বেশি হবে, আবার আর্দ্রতা বেশি হলে এই তাপমাত্রার পার্থক্যটা কম হবে। আর যদি বায়ুমণ্ডল জলীয় বাষ্প তারা সম্পৃক্ত হয়, আর যদি বায়ুমণ্ডল জলীয় বাষ্প তারা যদি সম্পৃক্ত হয়, তবে কোনো বাষ্পায়ন হয় না। ফলে উভয় থার্মোমিটার একই রকম পাঠ দিবে। পরীক্ষা আমরা কিভাবে কাজটা আমরা করব, যে স্থানে আর্দ্রতা আমাদের নির্ণয় করতে হবে, যে স্থানে আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে, সেই স্থানে যন্ত্রটিকে রেখে থার্মোমিটার দুটির পাঠ নেওয়া হয়। এরপর গ্লোসিয়ারের উৎপাদকের সাহায্যে শিশিরাঙ্ক বের করে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়। আমরা কিভাবে কাজটা করব, প্রথমত যে স্থানে আপেক্ষিক আর্দ্রতা আমরা নির্ণয় করব, সেই স্থানে এই থার্মোমিটারকে রেখে থার্মোমিটার দুটি পাঠ নিতে হবে। এরপর গ্লোসিয়ারের উৎপাদকের সাহায্যে শিশিরাঙ্ক বের করতে হবে এবং থার্মোমিটারের আর্দ্রতা নির্ণয় করা আপেক্ষিক ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়। মনে করি শুষ্ক ও সিক্ত বাল্বের তাপমাত্রা সমান হলো θ1 এবং θ2। শুষ্ক অবস্থায় থার্মোমিটারের তাপমাত্রা হলো θ1 এবং শুষ্ক ভিজা অবস্থায় তাপমাত্রা পাঠ হলো θ2। আর ওই সময় শিশিরাঙ্ক আমরা কি ধরে নিলাম, থিটা। ওই সময়ের শিশিরাঙ্ক সমান থিটা। আমরা শিশিরাঙ্কটা কিভাবে বের করা যায়, শিশিরাঙ্ক বের করার একটা সূত্র আছে, সেখান থেকে আমরা বের করব। গ্লোসিয়াসের সূত্র অনুসারে θ1 মাইনাস θ1 মাইনাস থিটা ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। তাহলে থিটা সমান সমান শিশিরাঙ্ক কত হবে, থিটা সমান সমান θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এখানে জিটা কি, জিটা হলো সমীকরণ শিশিরাঙ্ক নির্ণয়, জিটা হলো গ্লোসিয়ারের ধ্রুবক। এই সমীকরণ থেকে শিশিরাঙ্ক নির্ণয় করা যায়। এখানে θ1 তাপমাত্রা গ্লুসের উৎপাদক সারণ থেকে শিশিরাঙ্ক পাওয়া গেলে রেনল্ডস তালিকা থেকে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ নির্ণয় করা যায়। আর জলীয় বাষ্পের বায়ু তাপমাত্রা θ1 সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F নির্ণয় হলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়। গ্লুসিয়াসের উৎপাদক সারণী আছে, সেই সারণী থেকে আমরা জি এর মান বের করতে পারবো এবং তাপমাত্রা নির্দিষ্ট যে কোনো তাপমাত্রায় আমরা জলীয় বাষ্পের চাপ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি করবো, এই সমীকরণ থেকে শিশিরাঙ্ক নির্ণয় করা। এখানে হচ্ছে জি হচ্ছে θ1 তাপমাত্রা গ্লুকোজের উৎপাদক সমান। এখানে জি যেটা হবে, জিটা হবে আমাদের, জি যেটা পেয়েছি জি হবে θ1 তাপমাত্রায় গ্লুকোজ উৎপাদক সারণী থেকে শিশিরাঙ্ক পাওয়া গেলে রেনল্ডস তালিকা থেকে শিশিরাঙ্ক সম্পর্কিত জলীয় বাষ্পের চাপ এবং বায়ু তাপমাত্রা θ1 সম্পর্কিত জলীয় বাষ্পের চাপ নির্ণয় করে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়। সুতরাং আপেক্ষিক আর্দ্রতা আর হবে আর সমান সমান জলীয় বাষ্প শুষ্ক অবস্থায় যে কোনো তাপমাত্রায় বায়ুমণ্ডলের চাপ আর হলো সম্পৃক্ত অবস্থায় শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপের অনুপাত হবে, সেটাই হবে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। এই যন্ত্র দিয়ে কাজ করতে গেলে কতগুলো সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। সতর্কতাগুলো কি কি, আমাদের সুবেদী থার্মোমিটার ব্যবহার করতে হবে। আর থার্মোমিটার দুটির পারস্তম্ভে স্থির অবস্থানে এলে পাঠ নিতে হবে। মসৃণ বা লিনেনের পলতে থার্মোমিটার বাল্বকে আবৃত রাখে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পলতে নিচের প্রান্ত পাত্রে পানি ডুবানো থাকে সেদিকেও লক্ষ্য রাখা উচিত। হাইগ্রোমিটার সম্পর্কিত কতিপয় পদের বর্ণনা আমরা একটু দেখব।
জলীয় কণা বা আর্দ্রতা মুক্ত বাতাসকে ড্রাই এয়ার বা শুষ্ক বাতাস কাকে বলে? তার মানে যদি জলীয় বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্প না থাকে তাহলে সেই বাতাসটাকে ড্রাই এয়ার বলা হয় থাকে। যেমন নাইট্রোজেন, অক্সিজেন। আর বিশুদ্ধ শুষ্ক বাতাস কতগুলো গ্যাসের সমন্বয়ে মিশ্রণ, যেটা কি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, আর্গন, নিয়ন, হিলিয়াম। এদের সংযুক্তের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেনের পরিমাণ বেশি। এখানে একটা চার্টের মধ্যে আমরা কি দেখেছি, বাতাসের উপাদানগুলো আমরা দেখেছি। কি আছে? নাইট্রোজেন আছে 78, আয়তন অনুপাতে এবং বড় অনুপাতে আছে, আণবিক বরাদ্দ দেওয়া আছে। নাইট্রোজেনের পরিমাণ 78%, অক্সিজেনের হলো 21%, আর্গনের হলো 1%, কার্বন ডাই অক্সাইড 0.3%, হাইড্রোজেন এর পরিমাণ আছে 0.1%, আর অন্যান্য জলীয় বাষ্প মিলে আরো কিছু উপাদান থাকে। মোটামুটি এই হলো আমাদের জলীয় বাষ্পের উপাদানগুলা। এরপরে খেয়াল করো আর্দ্র বাতাস। বাতাস যদি জলীয় বাষ্প থাকে তাহলে যে বাতাস আর্দ্র বাতাস হলো শুষ্ক এবং জলীয় বাষ্পের মিশ্রণ, সেটাকে আর্দ্র বাতাস বলা হয়। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ নির্ভর করে বাতাসের মিশ্রণের পরম চাপ ও তাপমাত্রার উপরে। বায়ুমণ্ডলের সাধারণ অবস্থায় যদি আর্দ্রতার পরিমাণ বেশি পাওয়া যায় তাকে ভেজা বাতাস বলা হয়ে থাকে। সম্পৃক্ত বাতাস। সম্পৃক্ত বাতাস শুষ্ক বাতাস এবং জলীয় বাষ্পের এমন একটি মিশ্রণ যখন বাতাসের মধ্যে সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ করে থাকে। সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে পুরোটা যদি থাকে তাহলে সেটাকে বলা হবে তার সম্পৃক্ত বাতাস বলা হবে। জলীয় বাষ্প সাধারণত সুপার হিটেড স্টিমেট ফর্ম অদৃশ্য গ্যাস আকারে ছড়িয়ে থাকে। জলীয় বাষ্প বাতাসে সাধারণত সুপার হিটেড ফর্মে স্টিমের ফর্মে অদৃশ্য গ্যাস আকারে ছড়িয়ে থাকে, সেই কারণে এটাকে দেখা যায় না। ফলে কি হবে, বাতাস যখন সম্পৃক্ত হয় তখন ঠান্ডা হয়। যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শুরু করে তখন শিশির, কুয়াশা অথবা ঠান্ডা হলে ঘনীভূত। এয়ার কন্ডিশনের ক্ষেত্রে বাতাসের আর্দ্রতা শতকরা হিসেবে ধরা হয়। বায়ুকে ঠান্ডা করা হলে বাষ্প ধারণ ক্ষমতা কমে এবং আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। বায়ুকে ঠান্ডা করা হলে অব্যাহত রাখলে এক সময় আপেক্ষিক আর্দ্রতা 100% দাঁড়াবে। উক্ত বায়ুকে সম্পৃক্ত বাতাস বলা হবে। সম্পৃক্ততার মাত্রা, এটা দেখবা এনথালপি কাকে বলে। কোন একক পরিমাণ পদার্থের সর্বোচ্চ তাপমাত্রা হতে সর্বনিম্ন তাপমাত্রায় অথবা সর্বনিম্ন তাপমাত্রা হতে সর্বোচ্চ তাপমাত্রায় যে পরিমাণ তাপ শোষণ বা বর্জন করে তাকে এনথালপি বলা হবে। কোন একক তাপমাত্রায় পদার্থের সর্বোচ্চ তাপমাত্রা হতে সর্বনিম্ন তাপমাত্রা অথবা সর্বনিম্ন তাপমাত্রা হতে সর্বোচ্চ তাপমাত্রা রূপান্তর করতে সর্বমোট যে পরিমাণ তাপ শোষণ অথবা বর্জন করে সেটাকে বলা হবে তার এনথালপি বলা হয়ে থাকে। এরপরে খেয়াল করো আবহাওয়া সম্পর্কিত কতিপয় সংজ্ঞা। আবহাওয়া সম্পর্কিত কতিপয় সমস্যা এবং প্রতিবেদন। আমরা বাস্তবে ব্যবহারিক ক্ষেত্রে আবহাওয়ার কারণে যে সমস্যার সম্মুখীন হই এবং এখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি তার কতগুলো বর্ণনা এখানে দেওয়া হয়েছে। যেমন শীতকালে শরীরে ঠোঁটে গ্লিসারিন লাগা হয়। কেন লাগানো হয়? শীতকালে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ নাই বললেই চলে। ফলে বাতাস জলীয় বাষ্প গ্রহণ করে সম্পৃক্ত হতে চায়। শরীরের ঠোঁট অত্যন্ত নরম থাকে। বাতাস শরীরের সেই অনাবৃত নরম অংশ থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়। ফলে ঠোঁট ও মুখের চামড়া শুষ্ক হয়ে চড়চড়ে হয়ে ফেটে যায়। সেজন্য শীতকালে পমেড বা গ্লিসারিন লাগিয়ে ভিজা চামড়াকে শুষ্ক রাখা হয়ে থাকে। বর্ষার দিন অপেক্ষা শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায়, কারণ বর্ষার দিনে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প তারা সম্পৃক্ত থাকে, তাই তাড়াতাড়ি শুকাবে না। আবার জলীয় বাষ্প আর শীতকালে জলীয় বাষ্প থাকে না, তাই ভিজা কাপড় থেকে জলীয় বাষ্প তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই কারণে শীতের দিনে ভিজা কাপড় দ্রুত শুকিয়ে যায়। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস লাগলে আরাম অনুভূত হয়, কারণ ঘামলে পরে মানুষের শরীর থেকে তাপ হয়, সেই তাপটাকে বাতাস শোষণ করে নেয়, ফলে গরম দূরীভূত করে নেয়, ফলে ঠান্ডা অনুভূত হয়। মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘশূন্য রাত্রি শিশির জমার জন্য সহায়ক, এটা তোমরা দেখে নিবা। একই তাপমাত্রা ঢাকা অপেক্ষা চট্টগ্রামে বেশি অস্বস্তি বোধ হয়, সেটাও তোমরা দেখবা। আর গরমের দিনে কুকুর জিহ্বা বের করে দৌড়ায়, এই জিনিসটা তোমরা দেখে থাকবা। গরমের দিনে কুকুর জিহ্বা বের করে দৌড়ায়, এটা তোমরা দেখবে। গরমের দিনে কুকুরের শরীর উত্তপ্ত থাকে এবং কুকুর অস্বস্তি বোধ করে। কুকুরের জিহ্বার উপর এক প্রকার লালা থাকে, সেই লালা কুকুরের শরীর থেকে বাষ্পীভবনের সুপ্ত তাপ শোষণ করে এবং শরীর ঠান্ডা রাখে। কুকুর স্বস্তির অনুভব, এই জন্য কুকুর জিহ্বা বের করে দৌড়ায়। এরপর ম্যাথমেটিক্যাল দুইটা প্রবলেম দেখো। এখানে কি বলছে যে কোন একদিনের শিশিরাঙ্ক হলো 10°C, আপেক্ষিক আর্দ্রতা হলো 67.3%। ওই দিনে বায়ুর সম্পৃক্ত চাপ কত নির্ণয় করতে বলছে। 10°C তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে আমাদের। এটা শিশিরাঙ্ক দেওয়া আছে হলো এত পার্সেন্ট, আর এর মান দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে আমাদের? আর এর মান, আর্দ্রতা দেওয়া আছে সমান সমান
67.3%। আমরা জানি r is equal to f by f into 100%। এখানে r টার মান দেওয়া আছে এই ছোট f, দ্যাট মিন্স শিশিরাঙ্কের দল f দেওয়া আছে এত, আর f এর মানটা আমাদের বের করতে হবে। এখানে ক্যালকুলেশন করে দিয়েছি, এটা দেখব। কোন একদিন সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে শুষ্ক বাল্বের তাপমাত্রা বাড়ালো 30 ডিগ্রি এবং সিক্ত বাল্ব, দ্যাট মিন্স ভিজা বাল্বের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলছে। 30 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্লেসিয়াসের উৎপাদক দেওয়া আছে 1.6। 26 ও 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ রক্ষাক্রমে 25.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার, 28.45 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার এবং 31.85 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার বায়ু চাপ দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, থিটা 1 এর মান দেওয়া আছে, থিটা 2 দেওয়া আছে, জি দেওয়া আছে। থিটা 1 জি দেওয়া আছে, এখানে এফ এর মানও দেওয়া আছে। আমাদের আপেক্ষিক আর্দ্রতার মানটা নির্ণয় করতে হবে। এখানে আমার প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের শিশিরাঙ্ক বের করতে। শিশিরাঙ্ক কত, থিটা 1 ইন থিটা ইজ ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি ইনটু থিটা 1 মাইনাস থিটা 2। থিটা 1 এর মান কত, জির মান আমাদের দেওয়া আছে, আর থিটা 1 থিটা 2 এর মান আমরা ক্যালকুলেশন করে আমরা এই থিটার মান, দ্যাট মিন্স শিশিরাঙ্ক আমরা বের করেছি। আবার 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ দেওয়া আছে কত, 26 এবং 28 দেওয়া আছে, এর মাঝামাঝি মানটা বের করব। 26 এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শূন্য আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতিবর্ষ চাপ সমান বের করব। এত সমান 26.37, এটা মানটা আমরা বসাই দিলাম, আর এখান থেকে মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলাম। মোটামুটি এই পর্যন্তই। এরপরে তোমরা বাড়িতে একই রকম উদাহরণ অঙ্ক করা তোমরা একটু করবা। তারপরে আজকে মোটামুটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা করব হলো তাপের প্রকৃতি এবং যান্ত্রিক সমতা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bg তে ভিজিট করো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।